এই যে আমার ছোট্ট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার 2026-এর সাজেশন নিয়ে এসেছি। সাজেশনে আমি এমসিকিউ, শূন্যস্থান, প্রশ্ন এভাবে আলাদা আলাদা কিছু করিনি। সাজেশনটা আমি এভাবে দিয়েছি, যেখানে লাইনটা তুলে ডাইরেক্ট আনসারটা বসানো আছে সাইডে। তোমরা এভাবে মুখস্থ করবে। এভাবে মুখস্থ করলে একটা সুবিধা তোমাদের হবে যে তোমরা খুব সহজেই এমসিকিউতে আসুক, চাই শূন্যস্থানে আসুক, চাই বাম দিক ডান দিকে আসুক, তোমরা কিন্তু লিখতে পারবে। তো আমি তো আর বলতে পারবো না যে কিভাবে করে প্রশ্নপত্র সেট হবে স্কুলে, যেহেতু পশ্চিমবঙ্গের আলাদা আলাদা স্কুলের শিক্ষক শিক্ষিকারা আলাদা আলাদা প্রশ্নপত্র সেট করবেন। তো তাদেরকে কিভাবে প্রশ্ন সাজাবেন সেটা আমরা বলতে বা কখনোই পারি না। তাই গুরুত্বপূর্ণ লাইনগুলি আমি তোমাদের জন্য তুলে দিয়েছি, সেগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। এটুকু বলতে পারি যে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। তো তোমাদের সময় নষ্ট না করে চলো আমরা ডাইরেক্ট প্রশ্নপত্রে চলে যাই। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে আছে, ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন হেরোডোটাস। হেরোডোটাস ছিলেন গ্রিক ঐতিহাসিক। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। সেন রাজা লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। আবুল ফজলের গ্রন্থের নাম আইন ই আকবরী। সুবার শব্দের অর্থ প্রদেশ বা রাজ্য। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। গৌরবাহ গ্রন্থের রচয়িতা হলেন বাগপতিরাজ। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল গোপাল। হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল 200 বছর। অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য। সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বনলাল সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। খলিফা শব্দের অর্থ হল উত্তরাধিকারী। কালিদাস রচিত গ্রন্থের নাম রঘুবংশম। রামচরিত গ্রন্থটি রচনা করেছেন সন্ধ্যাকর নন্দী। পাল যুগের দুজন প্রসিদ্ধ শিল্পীর নাম ধীমান ও বিটপাল। চোল বণিকদের বলা হতো চেট্টি। বল্লাল সেন রচিত দুটি বইয়ের নাম দানসাগর ও অদ্ভুত সাগর। চোল রাজ্যের প্রদেশকে বলা হতো মণ্ডলম। চিকিৎসা সংগ্রহ বইটির রচয়িতা হলেন চক্রপাণি দত্ত। বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। গীতগোবিন্দম গ্রন্থের রচয়িতা হলেন জয়দেব। পবনদূত গ্রন্থের রচয়িতা হলেন ধৈ। হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। প্রথম খলিফা ছিলেন আবু বকর। পাল বংশের রাজত্ব শুরু হয়েছিল 750 খ্রিস্টাব্দে। মিনহাজ ই সিরাজ এর লেখা বইয়ের নাম হল তবকাত ই নাসিরি। কৈবর্ত বিদ্রোহের দমন করেছিলেন রামপাল। বরেন্দ্র নামে পরিচিত ছিল ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা। সেন রাজাদের আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক। এই গেল তোমাদের 1 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এবার 1 নম্বরের জন্য কিছু প্রশ্ন টাইপ আসতে পারে এরকম প্রশ্ন। ইতিহাসের উপাদান কাকে বলে? দেখো, তোমরা বলতেই পারো যে এটা এত বড় প্রশ্নটা 1 নম্বরের কেন ম্যাম? না, এইখানে যে প্রশ্নটা আমি তোমাদেরকে দেব সেটা ইতিহাসের উপাদান কাকে বলে সেটাও আসতে পারে, বা ইতিহাসের উপাদান করকম ও কী কী সেটাও আসতে পারে। তো আমি এক জায়গায় লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে মনে রাখার জন্য। পুরনো দিনের যেসব জিনিস বা বস্তু থেকে আমরা অতীতের কথা জানতে পারি তাকেই বলে ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান 3 রকম: সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, বৈদেশিক উপাদান। কৈবর্ত বিদ্রোহের 3 জন নেতার নাম লেখো। কৈবর্ত বিদ্রোহের 3 জন নেতার নাম হলো দিব্য, রুদক, ভীম। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তি দুর্গ। পাল ও সেন যুগে বাংলায় কী কী ফসল চাষ হতো? পাল ও সেন যুগে বাংলায় চাষ হতো ধান, পাট, সর্ষে, আখ, নীল, তুলা ও বিভিন্ন শাকসবজি। চর্যাপদের পুঁথি কে কোথা থেকে উদ্ধার করেন? চর্যাপদের পুঁথি পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে উদ্ধার করেন। সেন যুগে পঞ্চরত্ন কারা ছিলেন?
জয়দেব ধৈ, গোবর্ধন, উমাপতিধর ও শরণ এই 5 জন কবি সেন রাজসভায় পঞ্চরত্ন নামে পরিচিত ছিলেন। সিদ্ধাচার্য কারা? কয়েকজন সিদ্ধাচার্যের নাম লেখো। বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্মমতের প্রচার যারা করতেন তাদেরকেই বলা হয় সিদ্ধাচার্য। কয়েকজন সিদ্ধাচার্য হল লুইপাদ, সরহপাদ, কাহ্নপাদ, ভূসুকুপাদ প্রমুখ। কোন রাজা গঙ্গাইকোণ্ড চোল উপাধি নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল নিয়েছিলেন গঙ্গাইকোণ্ড চোল উপাধি। এবার আমি 2 ও 3 নম্বর, 2-এরও আসতে পারে 3-এরও আসতে পারে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 2-3 নম্বরের কিছু প্রশ্ন উত্তর সমেত দিয়েছি, তোমরা একটু দেখে নাও। মাৎস্যন্যায়। মাৎস্যন্যায় কথার মানে হলো অরাজকতা। শশাঙ্কের মৃত্যুর পর আনুমানিক 750 অব্দ নাগাদ সময়কে মাৎস্যন্যায়ের যুগ বলা হয়। এই যুগে সমাজের ধনী ও ক্ষমতাবান লোকেরা নিজেদের ইচ্ছে মতো দুর্বল ও দরিদ্রদেরকে শোষণ ও লুণ্ঠন করত, তাই ঐতিহাসিকরা একে মাৎস্যন্যায় বলেছেন। সুলতান মাহমুদ তার ভারত থেকে লুট করা সম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন? গজনীর সুলতান মাহমুদ ভারতের ইতিহাসে একজন আক্রমণকারী রাজা হিসেবে পরিচিত ছিলেন। তিনি ভারতের 17 বার লুট করেছিলেন। ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলো থেকে ধনসম্পদ লুট করা। তিনি ভারত থেকে যে সম্পদ লুট করেছিলেন তা নিজের দেশের উন্নতির কাজে লাগিয়েছিলেন। যেমন তিনি রাজধানী গজনী ও অন্যান্য শহরকে সুন্দরভাবে সাজিয়েছিলেন। তিনি অনেক প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, খাল, জলাধার ও আমুদরিয়া একটি নদী, আমুদরিয়ার উপর বাদ দিয়েছিলেন। একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তাদের শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। পরের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে যা জানো লেখো। হর্ষবর্ধনের পরবর্তী যুগে কনৌজের উপর আধিপত্য স্থাপনের উদ্দেশ্যে মালবের গুর্জর প্রতিহার, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ ও বাংলার পাল বংশের মধ্যে যে সংগ্রাম 200 বছর ধরে চলেছিল, বাংলার ইতিহাসে তা ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। কনৌজ ছিল অর্থনৈতিক দিক থেকে ভীষণ সমৃদ্ধ, ফলে ভারতীয় রাজারা কনৌজ দখল করতে চায়। কথা ছিল যে কনৌজকে যে নিয়ন্ত্রণ করবে গাঙ্গেয় উপত্যকা তার দখলে থাকবে। এই সব কারণে কনৌজ দখল নিয়ে যে বিরোধী হলো ত্রিশক্তি সংগ্রাম। কৈবর্ত বিদ্রোহ। টিকা বা কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। এটাও আসতে পারে। পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে কৈবর্ত নেতা দিব্য এর নেতৃত্বে যে বিদ্রোহ ঘটেছিল সেটাই কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত ছিল। পাল রাজাদের দুর্বলতার রাজপরিবারের গোলযোগের সুযোগ নিয়ে দিব্য বিদ্রোহ ঘোষণা করেছিল। বিদ্রোহীদের হাতে পাল রাজা মহিপাল নিহত হন। বিদ্রোহে জয়লাভ করে দিব্য বরেন্দ্রভূমিতে তার ক্ষমতা প্রতিষ্ঠা করেন। নেক্সট, নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো, বা আসতে পারে টিকা লেখো নালন্দা বৌদ্ধবিহার। খ্রিস্টীয় 5ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল। ধীরে ধীরে এশিয়ার ভূখণ্ডে নালন্দার গুণাগুণ ছড়িয়ে পড়েছিল। এটি বৌদ্ধ জগতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। পৃথিবীর নানা প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসতো। যোগ্য ছাত্ররাই কেবল মাত্র এখানে পড়ার সুযোগ পেত। প্রায় 10,000 ছাত্র এখানে পড়াশোনা করত। এখানে বৌদ্ধশাস্ত্র, হিন্দু দর্শন, অর্থশাস্ত্র, ব্যাকরণ, জ্যোতিষ, আয়ুর্বেদ ইত্যাদি পড়ানো হতো। শিলভদ্র ছিলেন নালন্দার একজন উপাচার্য। এই ছিল তোমাদের সাজেশন। এগুলো ভালো করে পড়বে। আমি কখনোই বলিনি যে তোমরা তোমাদের বই পড়ো না, আমার সাজেশন পড়ো, সেটা আমি কখনোই বলিনি। তোমরা ভালো মতো মন দিয়ে নিজেদের বইটা পড়ো, সাথে এই প্রশ্নগুলো দেখে যেও। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পড়বে, তো তোমরা ভালো মতো পরীক্ষা দিবে, এটাই আমার আশীর্বাদ থাকলো তোমাদের জন্য। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনও অন্বেষা এক্সেলেন্সের সাথে যুক্ত হওনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে তোমরা একটি লাইক করে দিও। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।